দেখেন ইনসার্টের মধ্যে এই যে অপশনগুলো এগুলোর নাম কি, রিপিট করান গ্রুপ, তাই তো? তাহলে এখানে মোটামুটি 6-7টার মতো গ্রুপ আছে। তো প্রথম যে গ্রুপটা পেজ, পেজ গ্রুপে আমাদের প্রয়োজন নাই একদম, ঠিক আছে। তারপরেও কাভার পেজ, কাভার পেজের মধ্যে কি থাকে, ওদের কিছু কাভার পেজ ডিজাইন করা আছে, আপনি এর মধ্যে একটা কাভার পেজ ইউজ করতে পারেন এখানে, ঠিক আছে। কাভার পেজ হিসেবে আপনি যে কোনো একটা কি করতে পারবেন, ইউজ করতে পারবেন, বুঝছি। লেখাটা কম্পোজটা ওয়ার্ডে করা হয়, কিন্তু বাকি কাজগুলো সব ইলাস্ট্রেটরে, বুঝছি। ইলাস্ট্রেটর মতো ডিজাইনের সফটওয়্যার, এবং বই প্রিন্ট করা হয় ইলাস্ট্রেটরে রেখে, প্লেটে রেখে ডিজাইন করতে হয় বই। মানে দেখা যায় বই যে আপনার ছাপা হয়, দেখবেন বড় কাগজে ছাপা হয়, তারপরে কাগজটা কাটা হয়, তাই না? ওইটা ইলাস্ট্রেটর প্লেট তৈরি করতে হয়, প্লেট তৈরি করে করে তারপর সেখান থেকে প্রিন্ট করতে হয়, ঠিক আছে। বইয়ের প্রিন্টের সিস্টেমটা ভিন্ন, যেহেতু মেশিনটা ভিন্ন, এই জন্য ওইভাবে। তো আমরা এমনিতে নর্মালি একটা কাভার পেজ যখন লাগবে তখন এমনিও ডিজাইন করতে পারবো কাভার পেজ, ঠিক আছে। আর এখান থেকে যদি কাভার পেজ এখান থেকে নেন, একটা কাভার পেজ নিয়ে তারপর আপনি আপনার মতো লিখতে পারবেন, ডকুমেন্টের টাইটেল, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি যা লেখার এখান থেকে লিখতে পারবেন। এই হচ্ছে আপনি যদি এখান থেকে ডকুমেন্টটা নেন, মানে কাভার পেজটা নেন। এরপর আসেন ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ তো আমরা যদি নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, তাই না, তখন আমাদের কি করতে হবে, এখান থেকে ব্ল্যাঙ্ক একটা পেজ নিতে হবে। এই যে 2 নম্বর পেজ আসলো, 3 নম্বর পেজ আসলো, কিন্তু এটাও আমাদের নেওয়ার দরকার হয় না, হয় হয় না, ঠিক আছে। দেখা যায় আমাদের লেখা হইলো, লেখার পরে এন্টার দিয়ে এমনিতেই আমরা নতুন পেজে ঢুকবো, তাই না। পেজ ব্রেক কোনটা, মনে করেন এখানে কিছু লেখা আছে, এই মনে করেন হাফ পেজের মতো এখানে লেখা আছে, তো এখান থেকে আমি নতুন একটা পেজ দেব, এখান থেকে যা লেখা সবগুলো নতুন পেজ নেবো। এইটা মনে করেন যে আমার আধা পেজ নিচে, উপর থেকে এতখানি লেখা আছে, ঠিক আছে। আমি এখান থেকে বাকি অংশটা নতুন পেজে নিয়ে আসবো, তখন কি করব, এখানে কার্সরটা রেখে পেজ ব্রেক, দেখেন এই থেকে নতুন পেজে আসছে, বুঝতে পারছি। তার মানে আমার একটা পেজের যেখান থেকে আমাদের বাকি অংশ নতুন পেজ নিতে হবে, ওখান থেকে এসে ক্লিক করলে নতুন পেজে আসবে, বুঝছি। আচ্ছা, এখন দেখেন টেবিল। টেবিল হচ্ছে আমাদের মূল কাজ। আমি এখানে নর্মাল একটা টেবিল নিলাম, ওকে। এখন টেবিলের ভিতরে এই যে ছোট ছোট ঘরগুলো, এই ঘরগুলোর নাম দেওয়া হয়েছে সেল, ঠিক আছে। কি দেওয়া হয়েছে, সেল। এবং উপর থেকে নিচে অনেকগুলো সেলকে একত্রে একটা নামকরণ করা আছে, জানেন এটা? উপর থেকে নিচে অনেকগুলো সেলকে একত্রে আমরা একটা নাম দিতে পারি, কি দিতে পারি, রো। উপর থেকে নিচে এই একটা সেল, এই একটা সেল, দুইটা সেল, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আরো বেশি হতে পারে, কম হতে পারে। তাহলে এই যে টোটাল যতটুকু সিলেক্ট করলাম, এটাকে আমরা কি নাম দিতে পারি, এটাকে একটা রো বলবো না কলাম বলবো, হ্যাঁ? আচ্ছা, এই থেকে এই পর্যন্ত এইটা কি, এখানে একটা কলাম সিলেক্ট করা আছে, আচ্ছা। আর এই থেকে এই পর্যন্ত রো, না আপনি ভুল বলছেন, ঠিক আছে। উপর থেকে নিচে অনেকগুলো সেলকে একত্রে একটা কলাম বলে, কয়টা, একটা কলাম। বাম থেকে ডানে অনেকগুলো সেলকে একত্রে একটা রো বলে। তাহলে বাম থেকে ডানে আমি যে কয়টাই সিলেক্ট করি না কেন, এটা কি মূলত একটা রো, ঠিক আছে। আবার উপর থেকে নিচে অনেকগুলো সেলকে একত্রে কি বলবো, কলাম বলবো। তাহলে একটা টেবিলের মধ্যে মূলত কি থাকে, প্রথমত ছোট ছোট সেল থাকে, হ্যাঁ। আপনি কোষ পড়ছেন না, কোষ পড়ছেন, মানবদেহে কি থাকে, ছোট ছোট কোষ থাকে, কোষের ইংরেজি কি, সেল। আবার আমাদের জেলখানার যে ছোট ছোট কুঠুরিগুলো, ওগুলোকে কি বলে, সেল বলে তো নাকি? পেপার পত্রিকা পড়ছেন না, যে অমুক ছেলে রাখা হয়েছে, এত নম্বর ছেলে, ঠিক আছে। আপনি যদি শেখ মুজিবের কি যেন ছিল ওইটা, কারাগারের কি যেন একটা গল্প ছিল না, কারাগারের রোজ নামচা না কি যেন ছিল, ওইটা তো আমাদের পাঠ্য বইতেও ছিল। ওটার ভিতরে তো জেলের যা কিছু গল্প লেখা ছিল সবগুলোর মধ্যে ছেলে ভাবে ছিল, আমি এত নম্বর ছেলে ছিলাম, ঠিক আছে। তাহলে এই জন্য ছোট ছোট কুঠুরিগুলোকে মূলত সেল বলা হয়। এবং উপর থেকে নিচে অনেকগুলো সেলকে একত্রে একটা কলাম, বাম থেকে ডানে একত্রে কি একটা, কি বলে এটাকে, রো। এখানে কয়টা রো সিলেক্ট করা আছে বলেন, রো কয়টা,
এখানে যে সিলেক্ট করা আছে এখানে রো কয়টা, আমার সিলেকশন যতটুকু করছি 12টা। তিনটা বিষয় নিয়ে কথা বলছি, একটা সেল, একটা কলাম, একটা রো। কি নিয়ে কথা বলছি? সেল, কলাম, রো। সেল কোনগুলোকে বলে? ছোট ছোট ঘরগুলোকে। এখানে তাহলে সেল আছে কয়টা? 12টা। রো আছে কয়টা? একটা। সিলেক্ট করছি কয়টা আমি? কয়টা দেখে বলেন? দুইটা। এইটা হচ্ছে একটা, এই একটা রো আর এই একটা রো। তাহলে আমি সিলেক্ট, এই একটা রো আর কি সিলেক্ট করলাম কয়টা? দুইটা। আর এই সিলেকশনের মধ্যে কলাম আছে কয়টা? কলাম কয়টা? হ্যাঁ, এগুলো বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে এগুলো। না, এখানে আমার সিলেকশনের মধ্যে কয়টা কলাম আছে? সিলেকশনের মধ্যে না, 6টা কলামের মধ্যে সিলেকশন আছে। 6টা কলামের ভিতরে আমার সিলেকশনটা আছে। প্রথম কলামের ভিতরে সিলেকশন আছে 2টা সেল। 2 নম্বর কলামেও আছে 2টা সেল। সেল সিলেকশন আছে, ঠিক আছে। তাহলে 6টা কলামে আমার সিলেকশনের পার্টটা 6টা কলামের মধ্যেই আছে। দুইটা দুইটা করে প্রত্যেকটা কলামের 2টা করে সেল সিলেক্ট করা, ঠিক আছে। আর যদি বলি যে সম্পূর্ণ সিলেক্ট করা আছে এই একটা রো আর এই একটা রো, দুইটা রো সম্পূর্ণভাবে সিলেক্ট করা, ঠিক আছে। আবার এইখানে যদি আসি 2টা কলাম সম্পূর্ণভাবে সিলেক্ট করা, কিন্তু সিলেকশনের মধ্যে রো কিন্তু এখানে কয়টা আছে? 6টাই আছে, বুঝছি। তাহলে কলাম এবং রো এর ধারণাটা কি ক্লিয়ার? উপর থেকে নিচে আমাদের যতগুলো থাকুক না কেন, এখানে আরো বেশিও হইতে পারতো, নিচে কলাম আরো বেশি হইতে পারতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণটাকে মিলে আমরা একটা কলাম বলবো, ওকে। আবার বাম থেকে ডানে সবগুলোকে মিলে একটা রো বলবো, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন আমরা যখন একটা টেবিল নিব, তো টেবিলটা যখন নিব তখন আমাকে বুঝতে হবে যে আমি কয়টা কলাম লাগবে এবং কয়টা রো লাগবে। ইনসার্টে এসে টেবিলের মধ্যে থেকে আমরা এখান থেকে টেবিল নিতে পারি। দেখেন ইনসার্ট টেবিল লেখা আছে, পাইছেন? আমি যখন ভিতরে কার্সারটা নিচ্ছি তখন এখানে কি লেখা আসে? ইনসার্টের পরিবর্তে কি লেখা আসছে বলেন? 3 × 3 মানে 3/3 বলে এটাকে, ঠিক আছে। 3/3। আবার 3 কত আসছে এখন? 6। আবার এখানে কত আসছে? 8/5। এই কথাটার মানে কি? 8/5 মানে কি? 8টা কলাম 5টা রো। তার মানে কলাম সবসময় আমরা আগে বলবো, তারপর রো হিসাব করব, ঠিক আছে। আমরা টেবিলের নামকরণ করতে গেলে ফার্স্টে কলাম তারপরে রো। তাহলে 8/5 কলামের মানে ইসের টেবিল একটা, তাই তো? আচ্ছা, এখন এখানে 7টা কলাম 2টা রো। তো আমরা এদিকে সর্বোচ্চ কয়টা কলাম নিতে পারতেছি? 10টা। উপর থেকে নিচে রো নিতে পারতেছি কয়টা? 8টা, ঠিক আছে। 8টা, সর্বোচ্চ 8টা কলাম রো নিতে পারতেছি। তো আমাদের তো 10টার বেশি রো লাগবে, কলাম লাগবে। অনেক সময় রো 8টার বেশি লাগবে, ঠিক আছে। 30টা 40টা রো লাগবে না? তখন কি করব আমরা? ইনসাইডে যাব, ঠিক আছে। আমরা নর্মালি যদি এমন হয় যে ছোট একটা টেবিল দরকার, তখন আমরা এখান থেকেই করতে পারবো। কিন্তু আমাদের সবসময় ইনসাইডের মধ্যে গিয়ে আমরা টেবিলটা নেব, ইনসাইড টেবিলের মধ্যে আসবো। এখানে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমাদের কয়টা কলাম লাগবে আর কয়টা রো লাগবে। হ্যাঁ, এত 40টা কলাম নিয়ে কি করবেন আপনি? 40টা কলাম তো লিখতেই পারবেন না কিছু, ঠিক আছে। সেটা যদি ওরকম অ্যাটেন্ডেন্স শিট টাইপের কিছু করেন তখন আপনি নিয়ে লাভ হবে, বুঝতে পারছি? তাহলে আপনাকে এইখানে বুঝতে হবে যে আসলে আমি আমার যে টেবিলটা আমি নিব সেইটার ক্ষেত্রে কয়টা কলাম লাগবে, কয়টা রো লাগবে, ঠিক আছে। আপনি ওই যে ইটা দেন তো ভাই, ওই যে লিফলেটটা একটু দেন তো, সবুজ কালার লিফলেটটা। হ্যাঁ, এইখানে দেখেন, এখানে নিচে যেটা আছে দুইজনেই দেখেন, নিচে যে টেবিলটা আছে ওইখানে কয়টা কলাম কয়টা রো? 5টা কলাম। আর রো? হ্যাঁ, দুইজনেই বলেন কি হয়? 8টা কলাম 5টা রো। ভাই বলছে 8টা কলাম 5টা রো। এখন আমি একটু দেখি তো চেহারাটা। আমার তো মনে হয় আপনারা বলছেন 8টা কলাম 5টা রো। আচ্ছা, 8টা কলাম দিলাম, 5টা রো দিলাম। এখন কি ওইটার মতো হয়েছে? হয় নাই তো। হইবে তো 5টা কলাম 8টা রো। টেবিলটা হবে 5/8
আর আপনারা বলছেন 8টা কলাম 5টা রো, তার মানে 8/5 হয় টেবিল। হ্যাঁ, ওইখানে একটা কলাম, প্রথমটা একটা কলাম, তারপর দুইটা, তারপর তিনটা, চারটা, পাঁচটা। হ্যাঁ, এগুলো রো, রো ইয়ে করতেছেন আপনি। ঠিক আছে, দেন আমার কাছে দেন। প্রত্যেকটা হচ্ছে একটা সেল, এই একটা সেল প্রথমটা, এইটা একটা সেল, এইটা একটা সেল, এইটা একটা সেল, এইটা একটা সেল, তারপরে অনেকগুলো সেল মিললে আমাদের এখানে একটা কলাম তৈরি হয়েছে। তাহলে এই একটা কলাম পাইলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম। তাহলে এখানে কলাম কয়টা হয়েছে? হ্যাঁ, সেল হয়েছে কলাম এবং রো এর যে যেখানে কানেকশন, ওখানে হচ্ছে প্রত্যেকটা কানেকশন একটা সেল থাকবে। যেমন এখানে আপনি 2 নম্বর কলাম রোতে আসেন, এটা তো 2 নম্বর রো, আর এইটা 3 নম্বর কলাম, তাই না? এই যে 36 লেখা, এখানে 36টি লেখা, এটা 3 নম্বর কলাম, তাই তো? আচ্ছা, আমি এইখান থেকে দেখাই। এইখানে মনে করেন 36 লেখা আছে, তাহলে এইটা কয় নম্বর রোর মধ্যে পড়লো? 2 নম্বর কলাম। কয় কয় নম্বর? 4 নম্বর। তার মানে 4 নম্বর কলাম এবং 2 নম্বর রোতে গিয়ে এই সেলটা পড়ছে। আবার এটা 3 নম্বর কলাম, 2 নম্বর রো। ঠিক আছে, 3 নম্বর কলাম, 2 নম্বর রো, এটা 2 নম্বর কলাম, 2 নম্বর রো, রোতে গিয়ে এই সেলটা আসছে। আবার এটা 1 নম্বর কলাম, 2 নম্বর রোতে গিয়ে এই সেলটা পড়ছে। বুঝতে পারছি? তার মানে উপর থেকে নিচে যতগুলো সেলই আপনি হিসাব করেন না কেন, সবগুলো মিলে একটা কলাম তৈরি হয়। ওকে, এখন দেখেন এখানে, আবার দেখেন এখানে কয়টা কলাম হয়েছে? একটা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে কলাম কয়টা আমাদের এখানে? 5টা। এই থেকে এই পর্যন্ত টোটাল একটা রো। এখানে যদি আরো কিছু থাকতো বাড়তি কলাম অনেকগুলো, তাও কি হতো? টোটাল একটা রো হইতো, মানে একটা সারি হইতো। এখানে কি হতো? একটা রো। 3 নম্বর, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, তার মানে রো হইলে এখানে কয়টা? 8টা। আর কলাম কয়টা? 5টা। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা দেখি কলাম হচ্ছে কয়টা? 5টা, রো 8টা। 5/8 তো এখান থেকে নিতে পারতেছি। ঠিক আছে, কিন্তু আর যদি বড় টেবিল লাগতো তাহলে আমরা কি ইনসাইডের মধ্যে ঢুকতাম। আচ্ছা, বুঝলাম। এখন প্রথমে এইখানেও একটা টেবিল আছে, এটাকেও যদি টেবিল কল্পনা করেন, এইটা একটা, এইটা, এইটা, এখানে কয়টা কলাম, কয়টা রো আছে দেখে বলো। হ্যাঁ, আর রো 7টা। ঠিক আছে, 3টে কলাম, 7টা রো। আচ্ছা, তাহলে আপনারা বুঝছেন হিসাব, তাই না? ওকে, এখন আমরা টেবিল নিয়ে আসার পরে আমাদের টেবিলের কলামগুলো অনেক সময় বড় ছোট করতে হবে। আমরা এই দুইটা কলামের মাঝখানে, অর্থাৎ এই একটা কলাম, এই একটা কলাম, আবার এই একটা কলাম, আমরা যে কোনো কলামের মাঝখানে যে বর্ডারে এসে কার্সর ধরবো, দুই সাইডে দুইটা তীরচিহ্ন আসবে যখন, তখন এইটা ধরে যদি আমরা টান দেই, যেদিকে টান দেয় সেদিকে এটা যাবে। কলাম বড় ছোট করা লাগে না আমাদের, তখন কি করবো? এখানে এভাবে ধরে টান দিয়ে বড় ছোট করব। বুঝতে পারছি? এই যে কোনটা? হ্যাঁ, তখন তো নিচের লাইনে চলে আসবে। নিচের লাইনে আসবে বলে তো দেখেন এখানে। ঠিক আছে, এই যে এভাবে আসবে, পরের লাইনে আসবে আর কি। ওই একই সেলের মধ্যে থাকবে, সেলের জায়গাটা বড় হয়ে যাবে। আর এখানে যদি আপনার এমন হয় যে না, ডান বাম সাইডে কি আছে, শুধু সিরিয়াল নাম্বার আছে, তখন তো এত বড় লাগবে না, লাগবে তখন এখান থেকে টান দিয়ে ছোট করে দেবেন। এই ঠিক আছে, যতটুকু লাগে ততটুকু করে দেবেন। আবার যদি টোটাল সেলের সাইজটা, টোটাল টেবিলটা যদি একসাথে বড় ছোট করতে চান, তখন এই কর্নার ধরে আপনি বড় করতে পারবেন, একসাথে সবগুলো কলামরাও বড় হবে। ঠিক আছে, এই যে এখন দেখেন এটার ভিতরে আমাদের যখন লেখাগুলো থাকবে, আমরা লেখার কালার এভাবে সিলেক্ট করে লেখার কালার তো আমরা চেঞ্জ করতে পারবো, পারবো না? লেখার কালার, এখন এটা ব্যাকগ্রাউন্ড কালার যখন চেঞ্জ করব, তখন আমরা এটা সিলেক্ট করে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যাবে। এই যে একটা, যতটুকু সিলেক্ট করা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যেতেছে। হ্যাঁ, সেলটা আমরা যেহেতু সিলেক্ট করছি। হ্যাঁ, বুঝে নেই। হাইলাইট কালার, তাহলে তো শুধু এই লেখাটুকু হাইলাইট হবে, এতটুকু লেখাটা হাইলাইট হবে। এই যে হাইলাইট করলাম, যতটুকু লেখা ছিল ততটুকু হাইলাইট হবে। হাইলাইট এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে পার্থক্য এটা, এটা আগেও আমরা শিখছি, তাই না? যে যখন ব্যাকগ্রাউন্ডে তখন পুরো প্যারাগ্রাফ,
পুরো প্যারাটা হচ্ছে এখানে, হ্যাঁ প্যারাটা ব্যাকগ্রাউন্ডের কালার আসবে। তাহলে এখানে কিন্তু সেলের ব্যাকগ্রাউন্ডে আসলো। আবার এখানে লেআউটের ভিতরে আসেন, হ্যাঁ লেআউটের ভিতর থেকে আপনি শেডিংটা দেন, এখান থেকে লেআউটের ভিতর থেকে শেডিং দেন, তাও আপনার একটা কালার আসবে। ঠিক আছে, অর্থাৎ এই শেডিং অপশনটা লেআউটের ভিতরেও আছে, আবার এখানেও আছে। কারণ এখান থেকে আপনি নর্মালি যে কোনো লেখার শেডিং দেবেন, কিন্তু আপনি যখন টেবিল আলাদা নিচ্ছেন তখন তো আবার এখানে টেবিলের সাথে একটা শেডিং ওরা দিয়ে দিছে, বুঝতে পারছি। আপনি যতটুকু জায়গা সিলেক্ট করবেন, আপনি এখানে দুইটা সিলেক্ট করেন, তিনটে কলাম সিলেক্ট করেন, এরপর একটা শেডিং দেন। যতটুকু সিলেক্ট করবেন ততটুকুর মধ্যে শেডিংটা আসবে, বুঝতে পারছি। ওকে, এবং টেবিলের ভিতরে কার্সর নিয়ে আসার পরে দেখেন, টেবিলের ভিতরে কার্সর নিয়ে আসার পরে কিন্তু আপনার এখানে নতুন দুইটা ট্যাব ওপেন হলো, এডিশনাল ট্যাব। আর এটার বাইরে রাখেন, ট্যাব দুইটা কিন্তু থাকতেছে না। তাহলে ওই ট্যাব দুইটা কি শুধুমাত্র টেবিলের কাস্টমাইজেশন করার জন্য, বুঝতে পারছি। টেবিলের ভিতরে ক্লিক করলাম, এখন ট্যাব দুইটার নাম কি দেখে বলেন নেহাল ভাই, নাম কি বলেন? ডিজাইন লেআউট, ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে তো অনেকগুলো আমরা ডিজাইন দেখতে পাইতেছি। এটা হচ্ছে আপনার টেবিলটার ডিজাইন। আমরা টেবিলের যে কোনো ডিজাইন করতে পারি, এখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে এখান থেকে একটা ডিজাইন আমরা নিতে পারি। আবার এই ডিজাইনটা আপনি চেঞ্জও করতে পারবেন। এখানে দেখেন কোনটা কোনটা মার্ক করা আছে, একটা হচ্ছে হেডার রো, ফার্স্ট কলাম আর ব্যান্ডেড রোজ, ঠিক আছে। তাহলে হেডার রো হচ্ছে এইটা, এইটা হচ্ছে হেডার রো, আবার এইটাই কি ফার্স্ট কলাম, ঠিক আছে, এটা ফার্স্ট কলাম, আর হচ্ছে ব্যান্ডেড রো। তাহলে এইগুলো অন করা আছে, আবার আমি এইগুলো একটু অন করে দেই, তাহলে দেখেন ডিজাইনটা কিভাবে চেঞ্জ হয়ে যেতেছে, ঠিক আছে। এই যে ভিন্ন ভিন্ন ডিজাইন আসতেছে। আচ্ছা, এইটার দিকে আপনারা খেয়াল করেন, এইটার দিকে খেয়াল করেন, আর আমি এখান থেকে চেঞ্জ করি, দেখেন কি কি আসে, টোটাল রো সবগুলো, তাই না। আবার এইগুলো বাদ দিয়ে দিই, ফার্স্ট কলামটাও বন্ধ করে দিই, প্রথম কলামেও ডিজাইনটা থাকতেছে না, হেডার রো এটাও ডিজাইন থাকতেছে না আর, ঠিক আছে। ব্যান্ডেড রো, তাহলে ব্যান্ডেড মানে কি মাঝখানে যে রোগুলো, এখানেও কিন্তু আর ওই দাগটা থাকতেছে না, থাকতেছে। ব্যান্ডেড অন করে দেয়, দেখেন এখানে দাগটা আছে এই এই মাঝ বরাবর। আবার এইটা অফ করে দেয়, দাগটা থাকে না, থাকে। ব্যান্ডেড কলাম, এই হচ্ছে কলামের মাঝখানে যে দাগটা, এই দাগটা এখন বন্ধ হয়ে যাবে, দেখেন হয়েছে, বন্ধ হয়েছে। তাহলে এভাবে হচ্ছে এই ডিজাইনটাকে আবার কাস্টমাইজ করা যায়। লাস্ট কলাম, টোটাল রো, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারবেন ডিজাইনটাকে। আচ্ছা, বর্ডার কোনটা? বর্ডার, বর্ডার কোনটাকে বলে? সাইডে যে দাগটা, হ্যাঁ হ্যাঁ, পাশের এই যে কালো দাগগুলো দেখতেছে এগুলোকে কি বলে? বর্ডার বলে। এখন আমার কোনো একটা জায়গায় বর্ডার নাও লাগতে পারে, মনে করেন এই এই টেবিলটার ভিতরে বর্ডারটা দরকার নেই আমার, তখন কি করব? নো বর্ডার দিয়ে দেবো, ঠিক আছে, এটার মাঝখানে। এইটাকে মনে করেন আলাদা, আবার অল বর্ডার দিয়ে দেবো, অল বর্ডার দিয়ে দেবো, এটাকে অল বর্ডার দেবো, এই যে। তাহলে এখানে মাঝখানে কিন্তু লেখার মতো জায়গা আছে, অর্থাৎ লিখলে আলাদা ওইটা শুধু দাগটা উঠবে না, অর্থাৎ সাইডে বর্ডারটা উঠবে না, বাট এটা কিন্তু আলাদা একটা কলামের মতো, এখানে যা লিখবেন ওইভাবে কলামের মতোই আসবে, বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে বর্ডারের বিষয়। বর্ডার এখানে আপনি এক সাইড দুই সাইড যে কয় সাইড বর্ডার রাখেন, বা নো বর্ডার রাখেন, অল বর্ডার রাখবেন, আবার আউটসাইড বর্ডার রাখতে পারবেন। এতটুকু সিলেক্ট করে শুধু আউটসাইড বর্ডার দেন, তাও হচ্ছে আসবে। আচ্ছা, আউটসাইডটা বন্ধ করা, তাই তো, আউটসাইড বর্ডার, ভিতরে বর্ডারগুলো অন করা ছিল, নো বর্ডার দেই, এরপর আউটসাইডটা দেই। এখন দেখেন শুধু আউটসাইডে বর্ডারটা আসছে, ঠিক আছে, বাইরের সাইডে বর্ডারগুলো আসছে। ওকে, তাহলে এই হচ্ছে বর্ডারের বিষয়। এরপরে দেখেন যখন আমরা বর্ডার, তাহলে এটা কোনটার ভিতরে গেল? টেবিল স্টাইলের ভিতরে এই অপশনগুলো গেল, ঠিক আছে। এই থেকে এই পর্যন্ত টেবিল স্টাইল, আর এইটা হচ্ছে টেবিল স্টাইলের অপশনগুলো হচ্ছে এইটা। দেন এইখানে দেখেন ড্র বর্ডার্স, তাই তো, অর্থাৎ সাইডে যে বর্ডারগুলো, মনে করেন আমি সাপোজ এখানে আছে ড্র টেবিল আর হচ্ছে ইরেজার, আমার এইখানে হয়তো এই থেকে এই পর্যন্ত একটা দাগ লাগবে, এই থেকে এই পর্যন্ত দাগ লাগবে, আমি ইনস্ট্যান্ট এখানে ড্র টেবিল দিয়ে এখানে দাগটা দিয়ে দিতে পারি, এই যে দাগটা দিয়ে দিলাম, বুঝছে। আবার আমাকে এক জায়গায় মুছতে হবে, ইরেজার থেকে আমি সেই জায়গাগুলো কি করতে পারবো? মুছতে পারবো। বুঝতে পারছি। যখন ড্র টেবিল নেব তখন আবার এই যে তিনটে অপশন আছে ড্র টেবিলের সাথে, একটা হলো আমি দাগটা কেমন দেব, ঠিক আছে, যদি সরাসরি সোজা দাগ দেই অথবা ডট ডট দিই, এখানে যে অপশনগুলো দেখতেছেন প্রত্যেকটা দেওয়া যাবে। ওকে, আপনি এই দাগটা দিতে চান মনে করেন,
এখন এইটার আবার কতটুকু পুরো থাকবে, এটা 3pt আছে, এটা বাড়ানো কমানো অপশন নাই। যেমন এইটার কিন্তু বেশি অপশন ছিল, এইটা আপনি 6ptও দিতে পারতেন সর্বোচ্চ। ওকে, আবার এখানে কালারটাও আপনি চেঞ্জ করতে পারতেন, সবুজ কালার। এখন একটা দিয়ে দেখি, দেখেন কি পরিমাণ মোটা হয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা হচ্ছে বর্ডারে স্টাইল চেঞ্জ করতে পারতেছি, এখান থেকে গাঢ়ত্ব চেঞ্জ করতে পারতেছি যে কতটা পুরো হবে, আর এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারতেছি। ওকে, আচ্ছা তাহলে এতটুকুর বিষয় ক্লিয়ার, এটাও ক্লিয়ার, এটাও পারবো তাই তো। এখন লেআউটের মধ্যে আসেন, এটা আবার আমার অন করা। লেআউটের ভিতরে আসেন। এটার ভিতরে যে অপশনগুলো আমরা আগের দিন একটু দেখাইছিলাম তাই না, যে ইনসার্ট অ্যাভাব, ইনসার্ট বিলো, লেফট রাইট, এই চারটা মানে কি, আমরা যখন আমাদের কলাম ইনসার্ট করতে হবে বা রো ইনসার্ট করতে হবে টেবিলের মধ্যে, মনে করেন আমি একটা টেবিল নিছি এতটুকু, ঠিক আছে। এখন এখানে কয়জনের ডাটা ইনপুট করা যায়, মনে করেন প্রত্যেকের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এই তিনটা আমরা লিখবো, ঠিক আছে। নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস। এখানে 1 2 3 4 5 পাঁচজনের হিসাব করে আমরা টেবিলটা তৈরি করছি, কিন্তু এখন আরও কি 3জন অ্যাড হয়েছে। 3জনের জন্য আমাদের 3টা রো লাগবে না। সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেও পাবো এখানে ইনসার্ট, আবার এখানেও ইনসার্ট অপশনটা পাবো, এই যে লেআউটে ইনসার্ট অপশনটা পাবো। এখন ইনসার্ট অ্যাবাভ বিলো, এই দুইটা সাধারণত রো এর ক্ষেত্রে হয়, ঠিক আছে। আর এই যে লেফট রাইট, এই দুটো কিসের ক্ষেত্রে হয়, কলামের ক্ষেত্রে। ইনসার্ট অ্যাবাভ বিলো যদি দেই, অ্যাবাভ দিলেও উপরের দিকে আসবে, আবার বিলো দিলে হচ্ছে নিচের দিকে তখন আসতো। তার মানে তিনটা যেহেতু সিলেক্ট করেছি আমি, 3টা রো সিলেক্ট করছি, এই জন্য 3টে নতুন রো আসবে। যদি 5টা সিলেক্ট করতাম 5টা আসতো, ঠিক আছে। আমাকে যেই কয়টা সেল নতুন নিতে হবে সেই কয়টা সেল এভাবে সিলেক্ট করলে তারপর এভাবে কী করতে পারবো, ইনসার্ট করতে পারবো। আবার মনে করেন এখানে নাম নিছি, সাথে কি নিছি, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, আমি আরও একটা আমার এখানে কলাম লাগবে, তাই তো। আমি সিলেক্ট করবো এখান থেকে, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট এবং রাইট দিলাম এখানে, ঠিক আছে, যেটা আমি এখান থেকেও পারতাম, বুঝতে পারছি। তাহলে এই যে রোস অ্যান্ড কলাম, ইনসার্টের 4টা অপশন বুঝতে পারছি, যে রো এর ক্ষেত্রে আমরা যদি উপরের দিকে 4টা কলাম ইনসার্ট করতে চাই তাহলে অ্যাবাভ দেবো, নিচে দিলে মানে রো বিলো দেবো, ঠিক আছে। কলাম যদি বামে ইনসার্ট করতে চাই লেফট দেবো, ডানে রাইট দেবো। এখন হচ্ছে মনে করেন একটা কলাম ডিলিট করার বিষয়, এই কলামটা ডিলিট করব, হ্যাঁ, জাস্ট সিলেক্ট করে, হ্যাঁ না কাট করলে তো সেটা, কাট করলে মুছবে, ঠিক আছে, হ্যাঁ, তারপরেও কাট করা তো তার নিয়ম না। তো আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করলাম, ওখান থেকে ডিলিট হয়ে গেল, বুঝতে পারছি। ডিলিট দিলে, আচ্ছা ডিলিট দিলে হবে না, কারণ হচ্ছে ওটা আলাদা সফটওয়্যার আছে ভার্চুয়াল কিবোর্ডের, না আগে থেকে থাকে না। আচ্ছা এইখানে মনে করেন আমার এই কলমটা আমি ডিলিট করব, ঠিক আছে। এখন ডিলিটের ক্ষেত্রে দুইটা মনে রাখবেন, আপনারা যদি টেবিল ডিলিট করতে চান, লেখা সহ টেবিল ডিলিট করে দিতে চান, তখন আপনাকে ব্যাক স্পেস দিতে হবে, হ্যাঁ, যতটুকু সিলেক্ট করছেন ততটুকু ডিলিট হয়ে যাবে। মানে কলাম যদি একটা কলাম সিলেক্ট করে রাখেন তো কলামটা ডিলিট হবে, যদি দুইটা রো সিলেক্ট করে রাখেন রোটা ডিলিট হবে। আর যদি শুধু ভিতরের লেখাটা মুছতে চান তখন কি করব, ডিলিট বাটন প্রেস করব, এই যে ব্যাক স্পেসের পাশে যে ডিলিটটা আছে, দেখেন ভিতরের লেখাটা ডিলিট হয়ে গেছে, বাট টেবিল কিন্তু 4টা কলামের 4টাই আছে, লেখাটা ডিলিট হবে। যদি ব্যাক স্পেস দিয়ে এখান থেকে, তাহলে টেবিলের ওই সিলেকশন সহ মানে কলাম সহ ডিলিট হবে, যতটুকু সিলেক্ট করা ছিল। আবার ব্যাক স্পেস দিয়ে দেখায়, এই যে, বুঝছি। কাট করলে কি হয় একটু টেস্ট করে দেখতে হবে, কাট করলে কাট হয়েছে, কিন্তু এটা তো কাট কখন করে, সাধারণত পেস্টের জন্য কাট করে, তাই না, এই যে পেস্টের জন্য কাট করে, তো এটা তো আমাদের দরকার নেই সাধারণত, তাই না। এই যে আবার যখন রো ডিলিট করব ব্যাক স্পেস দিলাম, এখানে আবার একটা ওই যে ডায়ালগ বক্স দিচ্ছে, আপনি ওকে দিয়ে দেবেন, বুঝতে পারছি।
ওকে, তাহলে আমরা শুধু লেখাও ডিলিট করব, লেখা ছাড়া আপনার কলাম সহ ডিলিট করতে পারবো। ওকে, হ্যাঁ লেআউটে এটা এই যে সিলেক্ট সেল, আমি যেই কলামে আছে সেইটা হচ্ছে সেই সেলটা সিলেক্ট করতেছে। আবার সিলেক্ট কলাম, আমি এইটা আছি না, এই কলামের মধ্যে আছি তো কলামটা সিলেক্ট করবে। যদি রো দিই তাহলে এই 2 নম্বর রোটা সিলেক্ট করবে। সিলেক্ট টেবিল হলে টোটাল টেবিলটা, এটা তো আমরা এমনিতে ওটা ছাড়াও পারবো। এখান থেকে জাস্ট এই যে কর্নারে এইখানে একটা ক্লিক করব, দেখেন পুরোটা সিলেক্ট হইতেছে। আবার এই যে সেলটা মানে কলামটা, আবার এখানে সেলটা, বুঝতে পারছি? আচ্ছা, এই যে ডিলিট অপশনে আমরা ওই এতক্ষণ যা যা করছি সব ডিলিট অপশনে পাবো। ডিলিট টেবিল বা ডিলিট রোস, আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু ডিলিট হবে এখান থেকে। হ্যাঁ, কলামস বা ডিলিট সেলস, এটা সিলেক্ট করে করে দেখবেন, বুঝতে পারছি? আবার এই লাইনগুলো যখন আমরা এদিকে যখন কলামটা বড় ছোট করেছি তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে এতটুকু সাপোজ সিলেক্ট করা আছে, এখন যদি আপনি এটা ধরে টান দেন তখন কি হয়? তখন হইতেছে কিন্তু এইখান দিয়ে যদি ধরে টান দেন তখন কি হয়? তখন কিন্তু শুধু ওই যতটুকু সিলেক্ট করছেন ততটুকু যাইতেছে, এজন্য সিলেক্ট করা যাবে না। যখন আমরা কলাম বড় ছোট করব তখন এটা কি করা যাবে না? সিলেক্ট করা যাবে না, ঠিক আছে? সিলেক্ট না করি। হ্যাঁ, মার্জ শব্দের অর্থ হলো একত্র করা, বুঝতে পারছি? আমরা যখন অনেকগুলো সেলকে একত্র করে একটা সেল তৈরি করব তখন ওইটাকে আমরা কি করব? মার্জ সেল করব। যেটা আমরা এইমাত্র রাবার দিয়ে মুছছিলাম আমরা দুইটা, তাই না? এটাকে কি করছিলাম? সবগুলোটা রাবার দিয়ে মুছছি। তো ওইটাকে আমরা যখন একত্র করব, রাবার দিয়ে না মুছে একত্র করব, সিলেক্ট করলাম, তারপরে মার্জ সেল। এখানে আপনি আইকনটাও খেয়াল করেন, এখানে 4টা ছোট ছোট সেল একত্র করে একটা বানানো হয়েছে, খেয়াল করছেন? উপরে এগুলো আছে সেল, উপর নিচেও আছে, এটাকে একত্র করা হয়েছে। এই যে একত্র করা হলো। বা আপনি দুইটার দরকার, এখানে দুইটাকে একত্র করবেন। হ্যাঁ, মার্জের ক্ষেত্রে একটা কথা আছে, আপনি যতগুলো সেল মন চায় মার্জ করতে পারবেন, কিন্তু লেখা থাকতে হবে একটা সেলের মধ্যে। যদি লেখা একাধিক সেলে থাকে, মনে করেন আপনি দুইটা সেলে আপনি মার্জ করতেছেন, দুইটা সেলের দুইটার মধ্যেই লেখা আছে, তাইলে ও একটা ডিলিট করবে, একটা রাখবে, সেটা হয়তো আপনাকে জিজ্ঞেস করে ডিলিট করবে, ঠিক আছে? কিন্তু আপনার যদি এমন হয় যে না, আপনার এইখানে দেখেন, এইখানে তো একটা সেলের মধ্যে আছে, তাই না? একটা সেলে লেখা আছে, এখন আমি মার্জ করি, ও কিন্তু ওই যে ওই লেখাটা রেখে দিয়েছে। কিন্তু এইখানে দুইটা সেলের ভিতরে লেখা আছে, এখনও কি করে একটু দেখেন। দুইটা দুইটা রাখছে, তাই না? দুইটা রাখছে, এখানে একত্র করে ফেলছে সব কয়টা। কিন্তু এইটা আপনি এক্সেলে গিয়ে এইটা পারবেন না, ঠিক আছে? আমরা তো মূলত টেবিলটা হিসাব করি এক্সেলে গিয়ে, তাই না? এক্সেলে আপনি একত্র করেন, এখান থেকে মার্জ করেন, এখান থেকে 3টে আপনি মার্জ করেন, দেখানো কি বলে। ওই যে দ্য সিলেকশন কন্টেন্টস মাল্টিপল ডাটা ভ্যালু, যতটুকু সিলেক্ট করছি এটা কি মাল্টিপল ডাটা এখানে শো করতেছে। এই জন্য মার্জিং ইন্টু ওয়ান সেল উইল কিপ দ্য আপার লেফট মোস্ট ডাটা অনলি, শুধু একটাই থাকতে হবে। কারণ আমি এই কয়টা আমি একত্র করব, তখন কিন্তু একত্র হবে। দেখেন একত্র হয়ে গেছে কিন্তু সেল কয়টা। কিন্তু এইখানে 3টে যখন ইয়ে করছি সেল একত্র হয় না, এখানে 2টা আমি একত্র করব, হবে না। এই যে এই কথাও বলতেছে, ঠিক আছে? তখন একটা ডিলিট করে দিয়েছে ও, এখান থেকে কিন্তু একটা ডিলিট করে দিয়েছে। আমি এখানে 36 রাখলাম, এখানে 52 রাখলাম, সিলেক্ট করলাম, ওকে। তখন শুধু উপরেরটা রাখছে, নিচে 52 শব্দটা কিন্তু রাখে নাই। ওকে, তাহলে এই ক্ষেত্রে আসছে কিন্তু আপনি ওইভাবে প্রবলেমে পড়বেন। এই জন্য অভ্যাসটা করবেন যে আপনার যেখানে মার্জ করতে হবে সেখানে দ্বিতীয় সেলতে এমনিতেই নর্মালি রাখবেন না, কারণ আগে থেকেই তো আপনার জানা থাকবে, তাই না? তো এভাবে হচ্ছে আপনি মার্জটা করবেন। এরপর স্প্লিট সেল মানে কি? ভাগ করা, অর্থাৎ একটা সেলকে আমরা দুইটা ভাগে ভাগ করব। তো এখানে মনে করেন আমি এই সেল 3টাকে আমি 2টা কলামে ভাগ করে ফেলবো, তখন স্প্লিট সেল দিলাম। ও আমাকে জিজ্ঞেস করছে যে আমাকে তো তুমি 3টা রো দিয়েছো শুধু, সেখানে একটা কলাম ছিল, তার মানে এই একটা কলামকে আমি 2টা কলামে ভাগ করব। আপনি যদি বেশি দেন তাহলে বেশিও দিতে পারবেন, 3টা কলামে ভাগ করি, 3টায় ভাগ হয়ে গেছে, ঠিক আছে? আপনি আরও বেশি দেন 6টা, এখন 6টা আছে, তাই তো? দেখেন 6টা ভাগ হয়ে গেছে, ওকে। আবার আপনার এইখানে কয়টা রো আছে?
আন্ডু তো পিছনে যাবে, আগের কমান্ডটা বাতিল হবে শুধু, এই তো। ঠিক আছে, ওকে। স্প্লিট টেবিল কালকে বলছিলাম, কি এটা কি করে? টেবিল ভাগ করে। এখন এই টেবিল, হ্যাঁ থাকবে। এখন এইখানে এই টেবিল মেবি ভাগ নাও হইতে পারে, কারণ এখানে হচ্ছে মার্জ করা আছে। যদি এই লাইনটা থেকে আমরা যদি ভাগ করতে চাই, প্রথম কলামটা যেহেতু মার্জ করা আছে, ও টেবিল নাও ভাগ হইতে পারে, না হয়েছে। ঠিক আছে, তাহলে টেবিল লেখা তো আগের জায়গায় আছে কেন? ও কার্সর, হ্যাঁ কার্সর থাকবে। আমি স্প্লিট টেবিল দিলাম, ওই যে মাঝখানে এখানে চলে আসছে, এইখানে কার্সরটা। ঠিক আছে, এই জায়গা থেকে দুইটা ভাগে ভাগ হয়েছে। এটা কি হবে দেখি, স্প্লিট টেবিল দেখেন দুইটা ভাগে ভাগ হইলো, বুঝতে পারছি? ওকে। এরপরে অটোফিট। হ্যাঁ অটোফিট নিয়ে আসলে ওইভাবে কথা নাই, অটোফিটটা দরকারও হবে না, তারপরে দেখি অটোফিটটা কি হয়। অটোফিট কন্টেন্টস, ঠিক আছে, তিনটে অপশন, অটোফিট কন্টেন্ট, উইন্ডো আর ফিক্সড উইথ কলাম ওয়েট। এটা একটা সম্পূর্ণ টেবিল নিলে ভালো হতো। আচ্ছা এটা দিয়ে একটু দেখাই দেখি হয় কিনা। অটোফিট কন্টেন্টের বিষয়টা খেয়াল করেন। কন্টেন্ট মানে কি, এই এক একটা টেবিলের ভিতরে এই যে যতটুকু লেখা, এটা হলো কন্টেন্ট। ঠিক আছে, তাহলে কন্টেন্ট, এতটুকু কন্টেন্ট লিখতে টেবিলে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা নিয়ে নেবে। এটা হচ্ছে ওর কি, অটোফিট কন্টেন্ট। আবার এই এই কন্টেন্টটা এখানে ছোট আছে, মনে করেন এখানে এত বড় কন্টেন্ট নাই, তাহলে ওর জায়গা কতটুকু লাগবে, এতটুকু লাগবে। এইখানে যতটুকু লাগবে ততটুকু নিবে। এইখানে খালি আছে, এখানে মেবি এটা ডিলিট করে দেবে। ঠিক আছে, অটোফিট কন্টেন্ট না, এটা রাখছে, এটা একটু জায়গা রাখছে, বাকিগুলো যেটা যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গাও নিয়ে এনেছে, বুঝতে পারছি? এই টেবিলটা আসে অটোফিট কন্টেন্ট, দেখেন এই কলামটা শুধু বেশি জায়গা দরকার, এইটা ওইটা নিয়ে নিছে, বাকিগুলো শুধু অল্প অল্প জায়গা রাখছে। দেখেন অটোফিট কন্টেন্ট দিয়ে দিছে, এখন কি হইতেছে, যতটুকু জায়গা দরকার ততটুকু নেবে শুধু, বুঝতে পারছি? আচ্ছা, অটোফিট উইন্ডো দিলে দেখেন, উইন্ডো মানে কি, আমাদের এইটাই তো টোটাল উইন্ডোটা, তো উইন্ডোর সাথে অটোফিট হয়ে গেছে। এইটাই আসি, এইটা উইন্ডো বরাবর ফিট হবে এখানে, এই যে অটোফিট উইন্ডো, উইন্ডোতে এই সাইডে ফিট হয়েছে, এই সাইডে অটোফিট হয়ে গেছে। এইটার ক্ষেত্রে আসি অটোফিট উইন্ডো, দেখেন উইন্ডো বরাবর ও আবার ওকে ভাগ করে নিয়েছে। ঠিক আছে, ওকে। ফিক্সড কলাম ওয়েট, আচ্ছা ফিক্সড কলাম ওয়েট, তো এখানে কি হবে, কলামের ওয়েটটা ফিক্সড করা হবে। ওকে, এটা আসি দেখি কলামের ওয়েটটা ফিক্সড হয় কেন, হয় না, না নতুন একটা কলাম নিলে হয়তো এটা দেখা যাবে। সেল লম্বা বড় করবে এভাবে, হ্যাঁ না, এটা কলামের ওয়েটটা অটোফিট হবে মূলত, বুঝতে পারছি? ফিক্সড কলাম ওয়েট। আচ্ছা যাই হোক, এটা বাদ দেই। এরপর দেখেন সেলের সাইজটা আসে, এক একটা সেলের সাইজ কতটুকু হবে। তো সেলের সাইজ তো নর্মালি আপনি আপনার মতোই দিতে পারেন। এখান থেকে কলামের সাইজটা কমাইছেন, এখন দেখেন সেলের ওয়েট কত আছে, 1.75, এখন 2.5। ঠিক আছে, আপনি যদি এখন সেলের সাইজ যদি আপনি নির্ধারণ করে দিতে চান যে এতটুকুই হবে, তখন আপনি এখান থেকে দিবেন। আর এছাড়া তো নর্মালি, হ্যাঁ তাহলে তো ওইভাবে আসবে। এখানে দেখেন হোয়াইট কিন্তু দেখা যাচ্ছে না এখন, তাই না? হোয়াইট আমি সবগুলো এক লিখে দিলাম, দেখেন প্রত্যেকটা 1 ইঞ্চি করে হোয়াইট আসছে, বুঝতে পারছি? এভাবে। আবার রো হাইট কতটুকু আছে, 0.13, আমি 2.5 দেবো এখানে, দেখেন 0.25 করে এখানে লেখাটা কিন্তু আসছে। ঠিক আছে, রোটা এভাবে আসছে। এখন আসলে মজার একটা জিনিস, ডিস্ট্রিবিউট রোস আর ডিস্ট্রিবিউট কলাম। এখানে দেখেন এই যে কলামগুলো কিন্তু প্রত্যেকটা সমান জায়গা নেয় না, নিচে এইখানে এই কলামটা একটু জায়গা কম,
এই কলামটার জায়গা বেশি। এখন এই কলামগুলো যদি ডিস্ট্রিবিউট করি আমরা, ডিস্ট্রিবিউট কলামস, দেখেন তিনটা কলামের জায়গা সমান হয়ে যাইতেছে। আবার এইখানে রো একটু বড় করছিলাম না, নাকি এখানে ইয়ে করছিলাম? আচ্ছা, এইখান থেকে একটা রো একটু বড় করি। এখন এইটা আসেন, ডিস্ট্রিবিউট রোস, দেখেন তিনটা রো কিন্তু জায়গা সমান করে নিতেছে। বুঝতে পারছি? আরো বড় করে দেই। টেবিল এতটুকুই রাখবে সাইজ, কিন্তু টেবিলের রো এর জায়গাটা সমান করে নেবে ও। বুঝছি? আচ্ছা, এরপরে দেখেন অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের ভিতরে অ্যালাইনমেন্ট অপশনে আপনার, আমরা এর আগে অ্যালাইনমেন্ট করছি কয়টা? প্রধানত তিনটা, প্রধানত তিনটা, তাই না? আর জাস্টিফাই তো এই যে লেফট এবং রাইট দুইটা কম্বিনেশন বলতে পারেন জাস্টিফাইকে। তো এখানে যখন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট এখানে কিন্তু কয়টা? 9টা। 9টা অ্যালাইনমেন্ট না? 9টা অ্যালাইনমেন্ট কেন? কারণ এইখানে দেখেন আমি কিছু একটা লিখলাম। এখন এইটার অ্যালাইনমেন্ট আমরা 9টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উপর, একটা মাঝখান, একটা নিচ এই সেলের ভিতরে, হ্যাঁ, আর একটা বাম, তারপরে সেন্টার আর একটা রাইট। তাইলে এখানে কয়টা অ্যালাইনমেন্ট হয় টোটাল? 6টা হয়? 6টা হয় না, 9টা হয়। উপরে বামে, উপরে মাঝখানে, উপরে ডানে, মাঝখানে বামে, মাঝখানে সেন্টারে, মাঝখানে ডানে। হ্যাঁ, নিচে এই কর্নারে এখানে একটা, এখানে একটা। কয়টা হয়েছে? 9টা। তো এই 9টা অ্যালাইনমেন্ট হচ্ছে এই। তো আমরা এই লেখাটা এখানে রাখলাম। এখন কোথায় আছে? বামে এবং উপরে, টপ লেফট। ঠিক আছে, এখানে যদি আসি, এটা কি মিডল লেফট, তাই তো? এখানে বটম লেফট, এটা বটম সেন্টার। ঠিক আছে, এটা একদম সেন্টার, অ্যালাইন সেন্টার। এটা টপ সেন্টার, এটা রাইট, কি বলে, টপ। হ্যাঁ, ওখানে চলে যেতে শুধু লেফট রাইট অ্যালাইনমেন্ট করতে পারবেন। এই যে মিডল লেফট, উপর নিচতে পারবেন না। ঠিক আছে, আর এগুলো দরকার হয় না, কারণ এগুলো আমরা এমনিতে তো এরকম এত বড় বড় সেলের দরকার নাই। আমরা নর্মালি এরকম একটা সেল নেব আর লিখবো, এমনিতেই মিডলে থাকবে। এগুলো জাস্ট জানি না দেখা। ঠিক আছে, যে এটার মধ্যে কি আছে, নতুবা একটা ভয় থাকে যায় যে এটার মধ্যে কি যেন একটা আছে যেটা আমি জানি না। হ্যাঁ, এই জন্য মানে জেনে রাখা শুধু। এটা এমনিতে দেখবেন কখনো এগুলো কাজে লাগে না, এই জিনিসগুলা কখনোই ওরকম কাজে লাগে না। ঠিক আছে, শুধু জানবেন আর কি। তাহলে এই 9টা অ্যালাইনমেন্ট তো বুঝছি। এরপর টেক্সট ডিরেকশন, এখানে একটা কিছু টেক্সট লিখি। এই যে টেক্সটটা আমি রাখলাম, ডিরেকশন, নর্মালি টেক্সটের ডিরেকশন বাম থেকে ডানে হয়, কখনো নিচ থেকে উপরে হয়, কখনো উপর থেকে নিচে হয়। ঠিক আছে, এই ডিরেকশনগুলোই মূলত টেক্সট ডিরেকশন। সিলেক্ট করলাম, এই যে উপর থেকে নিচে আসছে এটা, এখন নিচ থেকে উপরে, এখন আবার লেফট থেকে রাইটে। ঠিক আছে, এইটা টেক্সট ডিরেকশন। আবার উপর থেকে নিচে আনছি, কিন্তু এইটা কি কর্নায় পড়ে রয়েছে, এইটা আবার ঠিক করবো এখান থেকে মাঝখানে নিয়ে আসবো। ঠিক আছে, তার মানে দুইটাই অ্যালাইনমেন্ট অপশনের মধ্যেই কিন্তু এই সব কয়টা। ঠিক আছে, অ্যালাইনমেন্টের ভিতরে এই অপশনগুলো। আমি আবার আগের জায়গায় ফিরে আসি। সেল মার্জিন, এখন এইটা ছিল আমাদের পেজ মার্জিন। এই যে দাগটা পেজ মার্জিন ছিল না? এই মার্জিনের কাজ কি? পেজ মার্জিনের কাজ কি? নির্দিষ্ট জায়গার মধ্যে রাখা। আপনি পরীক্ষা খাতায় যখন লেখেন বা যে কোনো খাতায়, আপনি কি মার্জিনের ভিতরে আপনার লেখাটা রাখেন দেখার সৌন্দর্যের জন্য? আরও একটা কারণ আছে, স্যারের মার্ক দেওয়ার জন্য। ঠিক আছে, স্যারের মার্ক দেওয়ার জন্য উপরেও জায়গা খালি রাখি, বাম পাশেও রাখি, তাই না? এখন ওইটা তো খাতার মার্জিন, কিন্তু আমরা এখানে পেজের মার্জিন কি চারো সাইডে মার্জিন দেওয়া হয়। তো এই মার্জিনটা মূলত লেখাটাকে আটকানোর জন্য, যে লেখাটা এর বাইরে যাবে না। তো আমরা এখানে যখন সেলগুলোর মধ্যে লিখছি, দেখেন আমাদের বর্ডার হচ্ছে এইটা, এইটা বর্ডার, লেখা শুরু হয়েছে এখান থেকে। তার মানে মাঝখানে এটা কি ছিল? ওর মার্জিন। ঠিক আছে, এই সেলের ভিতরে কিন্তু টপে কোনো মার্জিন নেই, বটমে নেই, বাট লেফটে এবং রাইটে মার্জিন আছে। তাহলে এতটুকু সিলেক্ট করলাম, বা এই কলামটার উপর মানে সেলটার উপরে রাখলাম। এরপর মার্জিনের ভিতরে ঢোকেন, দেখেন লেফট এবং রাইটে পয়েন্ট 8 করে মার্জিন দেয়া। বুঝতে পারছি? লেফটে কমাই দিলাম, দেখেন মার্জিন কত কমছে, কমছে না? অর্থাৎ এই টেবিলটার ভিতরে মার্জিনটা কিন্তু কমে আসছে। আরও কমাইলাম, 0 করলাম, একদম মার্জিন মোটেও নাই। ঠিক আছে,
তো নর্মালি এই জিনিসটা কখন দরকার হয়, মনে করেন যে আপনি কোনো একটা শিট করতেছেন, হ্যাঁ, এখন শিটটা আপনার পুরো পেজ ব্যাপী শিট, হয়তো একটা অ্যাটেন্ডেন্স শিট বা অন্য কোনো একটা শিট, আপনি এখন যত জায়গা কমাইতে পারবেন তত আপনার লাভ, বুঝতে পারছি। তখন কি করবে, এখানে মাঝখানে মাঝখানে জায়গাগুলো আমরা এভাবে একটু কমাই কমাই দেবো। ক্লিয়ার? ওকে। শর্টিং কি বলেন? শর্টিং টেবিলের মধ্যেও আছে। শর্টিং এর কাজ কি? হুম, বলতে পারবেন? কি বাদ পড়ে গেছে? হ্যাঁ, গ্রিড লাইন, আচ্ছা এইটা বলেন, শর্টিংটাকে বলেন, শর্টিংটাকে। লেখা সাইজ ছোট বড় করা, শর্টিং। শর্টিং কালকে এখান থেকে দেখাইছি না, এখান থেকে আমি শর্টিং দেখাইছি না, নিচ থেকে উপরে। এটা টেবিলের মধ্যেও তো আমাদের লাগবে, লাগবে না? টেবিলের মধ্যে যখন লাগবে না, এই যে মনে করেন যে অনেক মানুষের নাম আছে, এখন যার নাম প্রথম এ দিয়ে শুরু তাদেরগুলো উপরের দিকে আসবে, বি দিয়ে শুরু এরপর নিচে, এরকম সিরিয়াল বাই সিরিয়াল যখন আসবে, বুঝতে পারছি, তখন আমাদের কি লাগবে, এই যে শর্টিং অপশনটার দরকার হবে। মার্চ সেল এই জন্য শর্টিং করবে না ও, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, সিরিয়াল, এখন মার্চ সেলের মধ্যেও শর্টিংটা করবে না, বুঝতে পারছি। সেল মার্চ থাকলে শর্টিং হবে না। তো এখানে যদি আমাদের নামগুলো থাকতো, কন্ট্রোল সি, ভি, এই যে দেখেন অ্যাসেন্ডিং দিলে উপরে কি আসবে, প্রথমে নেহাল থাকবে, তারপরে এই নামটা আসবে, তারপরে এটা, তাই তো? দেখেন কোথায় আসছে, বুঝতে পারছি। এভাবে শর্টিংটা করলো অ্যাসেন্ডিং। তাহলে এই হলো শর্টিং। আসেন এরপরে কি বলছেন, গ্রিড, ভিউ গ্রিড লাইন, তাই? আচ্ছা, দেখেন গ্রিড লাইনে কি আসে, টেস্ট করেন। কোনো চেঞ্জ কি দেখেন? আচ্ছা, গ্রিড লাইন অপশনটা আমারও মন নাই, বুঝতে পারছেন, এটা কবে ব্যবহার করছি লাস্ট সেটাও খেয়াল নাই। দেখি আমাদের কি ছিল গ্রিড লাইনের ভিতরে। এটা একটু দেখতে হবে, দেখে বলবো আপনাদেরকে, বুঝতে পারছি। প্রপার্টিজ, প্রপার্টি হলো টেবিলের প্রপার্টিগুলো, যে কোনটা সিলেক্ট করা আছে, ঠিক আছে, প্রত্যেকটার সাইজ কত দেয়া আছে, কলামের সাইজ, রোয়ের সাইজ কত দেয়া আছে, এই হচ্ছে টেবিলের প্রপার্টিজ। যেমন কোনো একটা ফাইলের প্রপার্টি যেটা থাকে, এখানেও কি ওরকম প্রপার্টিটা দেয়া আছে, বুঝছি। টেক্সট র্যাপিং কোনটা দেয়া আছে, তারপরে আপনাদের অ্যালাইনমেন্ট কোনটা দেয়া আছে, লেফট সেন্টার রাইট, হ্যাঁ, তারপরে ইনডেন্ট, ইনডেন্ট তো বুঝেন, বুঝেন না ইনডেন্ট কি? ইনডেন্ট কি বলুন তো? হ্যাঁ, ইনডেন্ট হচ্ছে বাম সাইডে যতটুকু জায়গা খালি থাকে, ওইটা কি ইনডেন্ট। ওকে, আচ্ছা। তারপর রো এর ভিতরে কি কি প্রপার্টি আছে, কলামের ভিতরে, এগুলো হচ্ছে এখানে লেখা। তাহলে টেবিলটা আমরা পারবো ঠিকভাবে কাজ করতে? টেবিলের কাজটা আমি এটা দিয়ে কোশ্চেন করব পরের দিন। ওকে, ভালোভাবে শিখবেন এটা। আচ্ছা, এরপরে দেখেন আমাদের পিকচার নিতে হয়, পিকচার নেওয়া লাগে না? পারেন নিতে? পিকচার নিতে পারেন? আচ্ছা, কালকে কি যেন একটা পিকচার নিতে বললাম, আপনি বললেন পারবেন না। হ্যাঁ, তো এখানে পিকচার নিয়ে নিচে ইনসার্ট করে দেবেন। হ্যাঁ, এখানে তো ব্যাকগ্রাউন্ড নাই। এইটা তো, এইটা যে নিচের পিকচারটা কথা বলছিলাম, এই যে এইটা, এটা তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, লোগো এনে বসাই দেবেন। সাদা স্কোয়ার থাকবে না, এই লোগো আপনার এরকম
পিএনজি ফরম্যাটে পাওয়া যাবে ব্যাকগ্রাউন্ড ছাড়া, ঠিক আছে? হ্যাঁ, রিমুভ বিজি দিয়ে করবেন, ঠিক আছে? হ্যাঁ, বিজি রিমুভেবল ওয়েবসাইটের নামটাই হচ্ছে রিমুভ বিজি। ওকে, দেখেন সার্চ দিয়ে দেখেন remove.bg, ঠিক আছে? এখানে এসে আপলোড দিয়ে, আর আমরা ওইটা এনসিটিভির লোগো খুঁজছিলাম, তাই না? এনসিটিভি লোগো পিএনজি দিবেন, দেখবেন এই যে পাওয়া যাইতেছে, ঠিক আছে? এই যে এনসিটিভি, এই লোগোটা ডাউনলোড করবেন, এই যে। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না? অন টাইম, 1 মিনিটের কাজ, বেশি সময় লাগবে না তো। এই ছবিটি আমরা এখন আনবো। দেখেন এখান থেকে ইনসার্টে গিয়ে পিকচারটা কোথায় আছে? আমার ডাউনলোডের মধ্যে, তাই না? এই যে এইটা রিমুভ বিজি ছিল, এটা ব্যাকগ্রাউন্ড সহটাই নিয়ে আসলাম আগে। সাইজ ছোট করবো কিভাবে? কর্নার ধরে অবশ্যই সাইজ ছোট করবো, ঠিক আছে? এই সাইড ধরে করবো না। হুম, সাইড ধরলে তাহলে কি হবে? চাপে যাবে। ওকে, তো পারবেন না ভাই? পারবেন? আপনার কর্নার, এই যে দেখেন কর্নারে দুই সাইডে দুইটা তীর চিহ্ন যখন আসবে, তখন এইটা সাইজ বড় ছোট করবেন। এই যে তীর চিহ্নটা আসলে ওখান থেকে বড় ছোট করবেন। আবার এখানে ধরলো এই তীর চিহ্নটা আসবে এখানে, ওটা সাইজ বড়, এই জন্য এই পেজে তো ধরবে না, এই জন্য বড়। এই যে, ঠিক আছে? সাইজ বাড়াতে পারবেন, তার আগে কাজ আছে আমাদের, ঠিক আছে? কাজটা হলে এটা কিন্তু আমরা এখন মুভ করতে পারবো না, পারবো? কোন জায়গায় মুভ করতে পারবো? করা যাইতেছে? যাচ্ছে না, কেন যাচ্ছে না? কারণ এইটা আসলে টেক্সটের সাথে কিভাবে ছবিটা থাকবে, টেক্সটের সাথে কিভাবে থাকবে, এটা বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে ইনলাইন উইথ টেক্সট, মানে আমি টেক্সট আমার লেখা যেখানে শেষ হয়েছে এই লাইনের সাথেই ও একটা ফন্টের মতোই একটা ওইভাবে আছে, ঠিক আছে? ফন্ট যেভাবে থাকে লাইনের, একটা লাইনের লেখার পরে ফন্টগুলো যেভাবে থাকে এখানে ওই লাইনের সাথেই আছে। তো এইটাকে আমাদের লেয়ার আকারে নিয়ে আসতে হবে। একটা হচ্ছে যে টেক্সটের উপরের দিকে থাকবে নাকি টেক্সটের নিচে থাকবে, লেখাটা ছবিটা টেক্সটের নিচে থাকবে নাকি উপরে থাকবে, এইটা সিলেক্ট করতে হবে। তো এই যে বিষয়টা, এটাকে বলা হয় র্যাপিং, ঠিক আছে? WRAPPING, র্যাপিং বা র্যাপ, যেহেতু টেক্সটের সাথে হইতেছে এই জন্য এটাকে বলা হয় র্যাপ টেক্সট। বুঝতে পারছি? আচ্ছা, তো র্যাপ শব্দটার সাথে তো পরিচিত নাকি? আমরা র্যাপিং পেপার ইউজ করি না, মানে কি? হ্যাঁ, ওইটা কি কি করা হয়? ওইটা মূলত মোড়কীকরণ করা হয়, ওইটা দিয়ে মোড়কীকরণ করা হয় না? ওকে, তাহলে এইখানেও মূলত কিভাবে আবৃত থাকবে টেক্সটের সাথে, ছবিটা কিভাবে আবৃত থাকবে সেইটা হচ্ছে আমরা এই র্যাপ টেক্সটের মধ্য দিয়ে ঠিক করি। তো র্যাপ টেক্সট অপশনে এসে দেখেন ইনলাইন উইথ টেক্সট দেওয়া আছে, স্কোয়ার দিলেও সমস্যা, তাও পারবেন না আপনি, চেঞ্জ করতে পারবেন না। কই ছবি তো নাই, ছবি ওই উপরে চলে গেছে। তখন এই যে মার্জিন টার্জিন সব কিছু চেঞ্জ হয়ে যাবে, আপনার পুরো পেজের মার্জিন সব কিছু চেঞ্জ হবে, ঠিক আছে? ইনলাইন দিলে তো অন্তত লাইনের সাথে থাকে, কিন্তু ওখানে এভাবে চেঞ্জ হবে। আমাদের দিতে হবে হয় ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট যদি দেই তাহলে টেক্সটের উপরে থাকবে এটা। ছবি কই? এই যে টেক্সট, এখন এখন কি টেক্সট উপরে নাকি ছবি উপরে? ছবি উপরে। আর এখন যদি দেই বিহাইন্ড টেক্সট, তাহলে ছবি কোথায়? টেক্সটের উপরে না নিচে? এই যে ছবি কোথায় গেছে? টেক্সটের পিছনে গেছে, তাই না? আর এখন যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দেই, ছবি উপরে আসছে। ওয়াটারমার্ক বসানোর জন্য? হ্যাঁ, বসান। বা আপনার যে বইয়ে যে ডিজাইনটা করবেন সেখানেও তো এটা লাগবে, লাগবে না? হ্যাঁ, যাবে। আমরা ওয়াটারমার্কে আসবো তো, এই যে ইনসার্টে গিয়ে, সরি পেজ লেআউটে গিয়ে আমরা ওয়াটারমার্কে আসবো এখানে, তখন আবার দেখাবো এটা দিয়ে, বুঝছি? আচ্ছা, তাহলে ছবিটা নিতে পারলাম, তাই না? ছবি নিতে পারবো এখান থেকে। এখন ছবির সাথে আরো অনেক ডিজাইন আছে, এই যে ছবিটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? ছবির সাথে অনেকগুলো ফরম্যাটিং আছে, তো আমি এই ছবিটা দিয়ে দেখাবো না, অন্য একটা ছবি নিয়ে দেখাই, বুঝতে ইজি হবে। এটা না, ওইটাই নেই।
বিহাইন্ড টেক্সট দেবো না ইন ফ্রন্ট অফে থাক? বিহাইন্ডে গেলে আবার ধরতে আনার সময় অসুবিধা হবে। মনে করেন এটা বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সট আমি কিনা এখান থেকে ধরিয়া এমনি ধরিয়াটা টান দিলাম সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এই সমস্যাটা হবে, এই জন্য এগুলো ইন ফ্রন্ট অফ টেক্সটে রাখবেন। কি? হ্যাঁ, কালার সব কিছু এখানে আছে। এই যে এখানে ছবিটা নিয়ে আসলাম, এখন দেখা যায় ছবির ফরম্যাটিং অপশন কিন্তু চালু হয়েছে, এখন চালু নাই, আছে এখন কিন্তু এডিশনাল ট্যাব ওপেন হয়ে গেছে। এখন এই বাম থেকে সবগুলো দেখবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ভালো একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড পারবে না, ঠিক আছে? এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড ভালো করতে পারবে না অতটা, ওই যে ওয়েবসাইটে যেভাবে করেন ওইভাবে অত ইজিলি ও পারবে না রিমুভ বিজি। দেখেন কি করছে ও, ঠিক আছে? এতটুকু এখন যদি এন্টার দেয় তাহলে কতটুকু থাকবে, এই যে এজন্য, হ্যাঁ এজন্য অত ভালো রিমুভ বিজি করতে পারবে না, এই জন্য এই অপশনের জায়গা দিয়ে ব্যবহার কোনো দরকার নাই। কারেকশনের ক্ষেত্রে আপনি ওই যে একটু কারেকশন পারবেন যে শার্পেন করতে চাইলে, ঠিক আছে? বা এই জাতীয় যে কারেকশনগুলো আছে এগুলো তো আপনি ব্যবহার করছেন আগে, মোবাইল টোবাইল দিয়ে ব্যবহার করছেন না এগুলো, যখন ছোটোবেলা ফোন ইউজ করছেন ব্যবহার তো করছেন, বাটন ফোন দিয়েও করছেন এগুলো। আচ্ছা, প্রথম যখন অ্যান্ড্রয়েড দিয়েছেন তখন এগুলো ব্যবহার করছেন করছেন না, ছবির ইটি করা। আচ্ছা, তা ওইগুলোই এখানে আর কি, টুকটাক ছবির ফিল্টারিং এখানে আছে। কালারটা পুরো যদি চেঞ্জ করতে চান, সাদা কালো বানাবেন বা এই যে হ্যাঁ একদম ব্ল্যাক হোয়াইট এরকম যদি আপনি বানান, ঠিক আছে? এই যে অপশনগুলো আছে এখান থেকে, এই যে গাঢ়, বুঝতে পারছি, যেটা আপনি ইউজ করেন আর কি। আর্টিস্টিক কিছু ইফেক্ট থাকে না, যেমন এই যে আপনার মনে হচ্ছে যেন পিছনে কি আয়নার উপরে আছে, তাই না? অথবা এই যে ইফেক্টগুলো, হ্যাঁ এই যে ইফেক্টগুলো, এই যে আর্টিস্টিক ইফেক্ট বলতে যা যা বুঝেন এগুলো ব্যাখ্যা করা আমার মনে হয় যে দরকার নাই, আছে? আচ্ছা, যদি পিকচারটা চেঞ্জ করে ফেলতে চান, যে পিকচারে আপনি কোনো এডিট করেছেন, কিছু এডিট করেছেন পিকচারে, এখন পিকচার এইটা না, পিকচার হবে আরেকটা, তখন এখানে আপনি চেঞ্জ পিকচার করবেন এখান থেকে। এই যে পিকচার চেঞ্জ হইলো, বুঝতে পারছি? এবার দেখেন পিকচারের মধ্যে এই যে কিছু স্টাইল, পিকচার স্টাইল, হ্যাঁ পিকচার স্টাইল গ্রুপের মধ্যে আপনার মনে করেন একটা ফ্রেম করে রাখছেন পিকচারটা সুন্দরভাবে, এটা ব্যাকগ্রাউন্ডে মনে হয় যেন ফ্রেম করে রেখে দিয়েছেন, ঠিক আছে? এই যে ফ্রেম আছে, এই কিছু ডিজাইন আছে, ওকে, এই যে অপশন আছে কিছু, এই জাতীয় অপশন আছে, ওগুলো জাস্ট ব্যবহারের জন্য, বুঝছে? এখানে আছে একটু সফট হয়ে গেছে কর্নারটা, এখানে একটু মিরর হয়েছে উপর নিচে, ঠিক আছে? এখানে একটা শ্যাডো আসছে ব্যাকগ্রাউন্ডে, এভাবে আপনি পিকচারটাকে একটু ডিজাইন করবেন, এই একটা ডিজাইন আছে, এগুলো দেখে দেখে ইউজ করবেন আর কি, বুঝতে পারছি? এই যে কিছু ডিজাইন আছে এখানে কয়েনের মতো মনে হইতেছে, এই একটা ডিজাইন, এগুলা, ঠিক আছে? এই জাতীয় পেপার এগুলো। এখন দেখেন পিকচার বর্ডারগুলো কি, পিকচার বর্ডার হচ্ছে সাইডে যে আমরা এইমাত্র বর্ডারটা দিলাম এইটাই পিকচার বর্ডার। আমি কালারটা চেঞ্জ করে দিই, দেখেন বর্ডারের কালার চেঞ্জ হইতেছে, তাই না? আমি আবার এখানে নো বর্ডার দিলাম, এটা দিলাম, ঠিক আছে? আউটলাইন আবার নো আউটলাইন দিয়ে দিলে আবার আগের মতো হয়ে যাবে। এবার বর্ডারের ওয়েট আপনি বাড়াতে কমাতে পারবেন এখান থেকে, ঠিক আছে? এতটুকু দিলাম, এই যে ওয়েট বাড়াবেন করবেন। আবার সাইডে যে দাগটা দেবেন এটা কিভাবে দেবেন, ড্যাশ জাতীয় দিবেন সেটাও দেওয়া যাবে এখান থেকে, ঠিক আছে? এই যে এই জাতীয় যদি দাগ দেন সেটা এখান থেকে দিবেন, ওকে? এইভাবে হচ্ছে আপনি এটা করতে পারেন। পিকচার ইফেক্ট কোনগুলো, অনেকগুলো ইফেক্ট আছে, যেমন এই টাইপের ইফেক্ট দেখেন, এক ধরনের ইফেক্ট আছে প্রিসেট বলে যেগুলোকে, ঠিক আছে? পিকচারটা একটু চেঞ্জ হবে আর কি, স্টাইলটা চেঞ্জ হবে, এই যে পিছনের শ্যাডো এই জাতীয় চেঞ্জ, এই জাতীয় চেঞ্জ, এক ধরনের বইয়ের মতো আর কি, তাই না? গ্লাসের মক আপ করা, হ্যাঁ গ্লাসের মক আপ করা এগুলো। শ্যাডোর মধ্যে আসেন, নো শ্যাডো দিবেন, আবার যদি কোনো শ্যাডো দিন, মানে ব্যাকগ্রাউন্ডে শ্যাডো আসতেছে খেয়াল করতেছেন এক একটা, তাই না? এই যে শ্যাডোগুলো যেটা যেভাবে শ্যাডো দেয়, রিফ্লেকশন নিচের দিকে রিফ্লেক্ট হবে আর কি আয়নার মতো, হ্যাঁ। গ্লো, এটা কালার থাকবে পিছনে। সফট ইজ মনে হচ্ছে সাইডটা সফট হয়ে যাবে, সাইডের অপশনগুলো সফট হয়ে যাবে, ঠিক আছে? বর্ডার নো আউটলাইন দেয়, ঠিক আছে? পিকচার লেআউট, এটা হচ্ছে পিকচারটার সাথে আপনি যদি কোনো লেখা লিখতে চান, হ্যাঁ
যেমন এইটা লেআউট দিলেন, এক সাইডে পিকচার থাকবে, এক সাইডে লিখবেন। এখানে আসেন, এক সাইডে পিকচার লিখবেন, ঠিক আছে, এই যে পিকচার সাথে লিখবেন, এই হচ্ছে পিকচার লেআউটগুলো। বুঝছি? পারবো? ওকে। এখন দেখেন পজিশন, পজিশনটা বাম সাইডে উপরে রাখতে চাইলে এভাবে পজিশনে আসবেন। 9টা যে পজিশন, 9টা অ্যালাইনমেন্ট আমরা দেখছি না এইমাত্র, 9টা অ্যালাইনমেন্ট দেখছিলাম, মনে আছে? টেবিলে যে 9টা অ্যালাইনমেন্ট, সেই 9টা পজিশন এখানে আছে, যে বামে উপরে, উপরে মাঝখানে, উপরে ডানে, ঠিক আছে, এখানে মাঝখানে বামে, সেন্টারে, তারপর ডানে। আবার নিচে আসবেন, এখানে একটা, ঠিক আছে, এই একটা অপশন, এই একটা, এই একটা। কিন্তু এখান থেকে আমরা অ্যালাইনমেন্টগুলো করব না, ঠিক আছে, কারণ করলে হচ্ছে আমাদের আবার এটা র্যাপ টেক্সটের যে অপশনটা, ওইটা চেঞ্জ হয়ে যাবে, ইনলাইন বা স্কোয়ারে চলে আসবে, আমাদের দিতে হবে আবার ইন ফ্রন্ট অফ টেক্সট দিতে হবে। বুঝতে পারছি? এই যে এখন ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড, এই দুইটা মানে বোঝেন আপনি কি? এটা কখন ব্যবহার করা হয়? আচ্ছা, মনে করেন এখানে আমি আরো কিছু ছবি নেই, কয়টা ছবি এখানে? তিনটা। তিনটাকে যদি তিনটা লেয়ার হিসেবে কল্পনা করি, তাহলে সবার উপরে আছে কোনটা? মরিচ, ঠিক আছে। এই মরিচটাকে যদি আমরা ব্যাকে নিতে যাই, ঠিক আছে, ব্যাকে নেওয়ার দুইটা অপশন আছে। সেন্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে একটা একটা করে পিছনে যাবে, তার মানে একবার যদি সেন্ড ব্যাকওয়ার্ড দিতে, তাহলে মরিচটা সিলেক্ট করে আছে না এখন, তাহলে এই মরিচটা কিসের পিছনে যাবে? সাইকেলের পিছনে যাবে। আবার সেন্ড ব্যাকওয়ার্ড দিলে মরিচটা একদম ছবিটার পিছনে যাবে। আর যদি একসাথে সেন্ড টু ব্যাক দিই, তাহলে সবগুলো ছবি ভেদ করে একসাথে পিছনে চলে যাবে এটা। বুঝতে পারছি? তো আমরা সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দেখি কোথায় যায়। গেছে সাইকেলের পিছনে, গেছে এটা, এই যে সাইকেলের পিছনে আসছে না। আবার এটাকে সিলেক্ট করে আবার সেন্ড ব্যাকওয়ার্ড দেই, এখন কি একদম ওইটার পিছনে চলে গেছে, তাই তো? আচ্ছা, এখন আবার ব্রিং ফরওয়ার্ড, আমরা যদি ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে এক ধাপ উপরে আসবে, আবার ব্রিং ফরওয়ার্ড দিই এক ধাপ উপরে আসবে। এখন এই যে পিছনের ছবিটা, এইটা আমি একসাথে আমরা উপরে নিয়ে আসবো, তখন কি করব? ব্রিং টু ফ্রন্ট। আবার এইটাকেই আমরা একসাথে পিছনে নিয়ে যাব, তখন কি করব? সেন্ড টু ব্যাক। তাহলে চারটার মানে বুঝছি? ওকে। এখন দেখেন সিলেকশন প্যান, সিলেকশন প্যান কখন লাগে? কারণ আমি না এখানে সুন্দর একটা ডিজাইন করলাম, ঠিক আছে, এখানে এভাবে একটা ডিজাইন করা আছে হয়তো, এইটা মনে করেন এখানে ডিজাইন। ওকে, আমাদের এই যে মরিচটা, এইটা মনে করেন এটা ব্যাকে পড়ে গেছে, মরিচটা এটা পিছনে রয়ে গেছে। এখন মরিচটা তো আমার লাগবে, ইন দ্য মিন টাইম আমি এখানে সুন্দর, আরো সুন্দর একটা ডিজাইন করে ফেলছি, যেটা এখান থেকে এখন সরাইতে পারতেছি না, ঠিক আছে। তখন আমরা কি করব? তখন এটা সিলেক্ট করে তারপরে তো এই যে অপশনটা আসতেছে সিলেকশন প্যান, ক্লিক করলে একটা প্যানেল অন হবে, সিলেকশন প্যানেল অন হবে, ঠিক আছে। এখন দেখেন এই যে সাইকেলটা, সাইকেল কোনটা? পিকচার 3, তাই না? তো এইটাকে আমরা এখান থেকে চোখের আইকনটা বন্ধ করে দেবো, হাইড করে দেবো। এরপর এখান থেকে এটা সিলেক্ট করে সরাই নিয়ে আসবো, তারপর আবার এটা অন করে দেবো। এই জন্য মানে কোনো হারাইয়ে যাওয়া ছবি বা এই জাতীয় কিছু উদ্ধার করতে হলে কোনটা লাগে? সিলেকশন প্যান লাগে। বুঝতে পারছি? অর্থাৎ সিলেক্ট এখান থেকে আমরা নর্মাল সিলেক্ট করতে পারি, সেই সিলেকশনটা আমরা প্যানেল ইউজ করে সিলেকশনটা করব। বুঝতে পারছি? আচ্ছা, সিলেকশন প্যানে কি আর কিছু ছিল, কি যেন বলতে চাইলাম? ওকে, আচ্ছা, এখন অ্যালাইনমেন্টের মধ্যে দেখেন, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের ভিতরে দেখেন ছবিটা নর্মালি আপনি যেভাবে অ্যালাইন করেন, এই ছবিটা এখন কোথায় আছে? এখানে আছে, তাই না? ছবিটা আমরা কোথায় নেব? বাম সাইডে নেব, অ্যালাইন লেফট, বাম সাইডে গিয়ে এখানে আছে ছবিটা, তাই না? এখন অ্যালাইন সেন্টার দেবো, তখন কি হবে? ছবিটা মাঝখানে। আবার অ্যালাইন মিডল দেবো, তখন মাঝখানে মিডলে। মানে এই যে 9টা অ্যালাইনমেন্ট, এই যে 6টা অ্যালাইনমেন্ট ইউজ করে কিন্তু 9টা ওর পজিশন ঠিক করতে পারবেন আপনি, ঠিক আছে। লেফট দিবেন, আবার টপ দিবেন, এভাবে
এইটা এই 6টা ইউজ করে আপনি 9টা পজিশন ঠিক করতে পারতেছেন। বুঝতে পারছি? আচ্ছা, ডিস্ট্রিবিউট হরিজন্টাল আর ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি এই দুইটার মানে বুঝান। হরিজন্টালি আর ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটের মানে কি? হ্যাঁ, দুইটাই এক। এই ছবি থাকবে একদম এই কর্নারে, এইটা থাকবে এই কর্নারে, কিন্তু এইটাকে আপনি একদম মাঝখানে নিতে পারতেছেন না। ঠিক আছে, চোখের আন্দাজে মাঝখানে নিতে পারতেছেন। তো এই ছবিটা আপনি যে কোনো এক জায়গায় রাখেন, সেটা এইটা ক্ষেত্রে না হয় পারবেন। ঠিক আছে, বাট আপনার লাগতেছে যে এই যে তিনটা ছবি আছে, তিনটা ছবির মাঝখানে যে জায়গাটা এইটা সমান থাকবে। ঠিক আছে, এই ছবিটার মাঝখানে জায়গাটা সমান থাকবে। মনে করেন যে ছবিটা এইখানেই থাকবে, এইখানে একটা থাকবে, এইখানে এই ছবিটা থাকবে, আর এই ছবিটা দুইটা মাঝ বরাবর থাকবে, তখন তো অ্যালাইনমেন্ট দিয়ে পারবেন না। এই যে এখান থেকে অ্যালাইন। ঠিক আছে, তাহলে এখন এইটা এই ছবি থেকে এইটার দূরত্ব যতটুকু থাকবে, এই থেকে এইটার দূরত্ব ততটুকু থাকবে। এইটা কিভাবে করবেন? এইটা তো অ্যালাইন দিয়ে পারবেন না। পারবেন? এমনিতে আমি দুই সাইডে দুইটা যখন দিয়ে দিচ্ছি তখন অ্যালাইন দিয়ে পারতেন, কিন্তু এখন তো পারতেছেন না। তো এই যে অপশনগুলো, অর্থাৎ ছবির মাঝখানে কি ডিস্টেন্সটা সমান রাখা, তিনটে থাকতে পারে ছবি, 4টা 5টা 6টা যে কয়টা রাখেন। তো ডিস্টেন্সটা যখন সমান রাখবেন আমাদের তিনটা ছবি সিলেক্ট করতে হবে ফার্স্টে। সিলেক্ট কেমনে করব? দেখেন, এই ছবি ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করে এইটা গ্রুপ সিলেকশন আমরা প্রথম দিকে শিখেছিলাম, গ্রুপ সিলেকশন শিখেছিলাম না? কন্ট্রোল প্রেস করে ধরে তারপরে কি করতে হবে, যে কয়টা অবজেক্ট সিলেক্ট করবো আমাদের একটা একটা সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এইটা, তারপরে এইটা, এই যে প্লাস একটা আইকন আসছে, খেয়াল করছেন? প্লাস আইকন আসছে, এখানে সিলেক্ট করলে এটা সিলেক্ট হলো। এটা কন্ট্রোলের ব্যবহারের সময় বলছিলাম, মনে আছে? আচ্ছা, এবার ফরম্যাটিংয়ে গিয়ে আপনি দেখেন এই যে অ্যালাইনমেন্টের ভিতর থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টালি দেন। দেখেন ছবি একটু বামে আছে, যেটা হয়তো আপনার খেয়াল করেন না। আমি ছবিটা এই জায়গায় নিয়ে আসি, এখন দেখেন কি হয়। ডিস্ট্রিবিউট হরিজন্টালি একদম মাঝ বরাবর আছে, খেয়াল করছেন? আবার এই ছবিগুলো যখন ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করতে যান, ভার্টিক্যালি মানে কি লম্বালম্বি, হরিজন্টালি মানে কি আড়াআড়িভাবে ডিস্ট্রিবিউট করবে। ডিস্ট্রিবিউট মানে তো বোঝেন যে কি করা, ডিস্ট্রিবিউশন করা, তাই না? তো এখানে এই ছবি এইখানে আছে, এইটা এখানে, এইটা এখানে। এই প্রথম এবং শেষ ছবির অবস্থানটা ঠিক রেখে মাঝখানের ছবিটাও যেদিকে যাওয়া দরকার সেদিকে নিয়ে যাবে, এই ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। বুঝছি? ওকে, তাহলে এইটা হচ্ছে যখন ছবির মাঝখানে আমাদের কি জায়গা সমান করতে হয়, তখন এটা ডিস্ট্রিবিউট অপশনটা ব্যবহার করব। এরপরে দেখেন এই যে অ্যালাইন টু মার্জিন আর অ্যালাইন টু পেজ, এটা কখন লাগে? আমরা যখন অ্যালাইন লেফট দিছি, এটা মার্জিনকে মানে মার্জিনকে ই করে, ঠিক আছে, মার্জিনের সাথে ই করে তারপর মনে করেন যে ও এক কর্নারে গেছে। আমরা এখন অ্যালাইন লেফট যদি দেই, তাহলে ছবিটা কোথায় গেল? বাম সাইডে মার্জিন বরাবর গেছে, তাই না? এই যে মার্জিন বরাবর অ্যালাইন লেফট হয়েছে, অ্যালাইন রাইট দেই মার্জিন বরাবর। কিন্তু এইটাই যদি আমি এখানে মার্জিন সিলেক্ট না করে পেজ সিলেক্ট করে রাখি, পেজ সিলেক্ট করা আছে, এখন কি পেজের সাথে অ্যালাইনমেন্টটা করবে। অ্যালাইনমেন্টটা মার্জিনের সাথে করবে না পেজের সাথে করবে, সেইটা এখান থেকে বুঝায়। এখন অ্যালাইন লেফট দিয়ে কোথায় গেছে ওটা? দেখেন কোথায় গেছে, পেজে। মার্জিনের বাইরে বলতে পেজের সাথে অ্যালাইনমেন্টটা করছে। ঠিক আছে, আবার এখানে অ্যালাইনমেন্টটা কোথায় দেবো? টপে দিলাম, অ্যালাইনমেন্টটা কোথায় আসছে? পেজের সাথে অ্যালাইনমেন্টটা করছে। আর এই অ্যালাইনমেন্টটা যদি আমি মার্জিনের সাথে দেই, তারপর এটা যদি দিই টপ, তখন কি এইটার সাথে অ্যালাইনমেন্টটা আসছে। হ্যাঁ, আবার অ্যালাইন লেফট মার্জিনের সাথে। তার মানে অ্যালাইনমেন্টটা ওর কিসের সাথে হবে, পেজের সাথে নাকি মার্জিনের সাথে, সেটা আমরা এখান থেকে বলে দেবো। বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখেন গ্রুপ অপশন। গ্রুপ কোনটা? আমাদের অনেকগুলো ছবি, ঠিক আছে, অনেকগুলো ছবি নিয়ে আমরা একটা কি করলাম, ছোটটা ডিজাইন করলাম। হ্যাঁ, এই যে গ্রুপ, এই গ্রুপ অপশনটা অন হবে না তো এখন? হ্যাঁ, একাধিক ছবি সিলেক্ট করা থাকলে অন হবে। এইখানে এই ছবিটা রাখবো, এখানে এই ছবিটা রাখবো, এইটাই মনে করেন যে আমাদের একটা ডিজাইন। বুঝতে পারছি? এই বরাবরটা ছবি, এই বরাবরটা ডিজাইন। এখন আমরা যখন ডিজাইনটা একত্রে কি করব, ছোট বড় করব, এই ডিজাইনটা টোটালটা ধরে আমরা ছোট করতে চাইতেছি, তখন কি হবে? এখন এইটা যদি ছোট করি তাহলে তো শুধু এই ছবিটা ছোট হবে, ডিজাইন চেঞ্জ হয়ে গেল না? আবার মনে করেন টোটালটা একত্রে এক জায়গা থেকে সিলেক্ট করে আরেক জায়গায় মুভ করব, তখন তো আমরা একত্রে করতে পারতেছি না। এইসব কাজের জন্য আমরা গ্রুপ অপশন ব্যবহার করব। অর্থাৎ ছবি সবগুলো মিলে যখন একটা গ্রুপ করে দেবো, তো ও এখন একটা গ্রুপ আকারে থাকবে। বুঝতে পারছি? তাহলে আমরা তিনটা ছবি সিলেক্ট করব, এইটা, এইটা,
এইটা। এখন দেখেন গ্রুপ অপশন অন হয়ে গেছে, পাইছি। এখান থেকে আমরা গ্রুপ ক্লিক করতে পারি, আবার রাইট বাটন ক্লিক করলেও গ্রুপ পাবো। এই যে এখান থেকে গ্রুপ দেবো। এখন টোটালটা একটা গ্রুপ হয়ে গেছে, ইচ্ছা মতো এটাকে নাড়াইতে পারি। আবার কর্নার থেকে ছোটও করতে, হ্যাঁ কর্নার থেকে আমরা ছোট করতে পারি। এই যে এক হচ্ছে আবার বড় করতে পারবো, বুঝতে পারছি। এক হচ্ছে মুভ করবো, ডিজাইনে কোনো চেঞ্জ হবে না। আনগ্রুপ করবেন, আবার এখান থেকে এসে আনগ্রুপ করে দেবেন। এই যে প্রত্যেকটা আলাদা হয়ে গেল, এখন আবার আলাদাভাবে মুভ হবে, ঠিক আছে। ওকে, রোটেট, রোটেট কি বোঝানো লাগবে? এই যে ছবি এরকম আছে, ছবি কি করবে, রোটেট দিয়ে ডান দিকে ঘুরে এলাম। এটা এটা দিয়ে ভালো বুঝতেছেন না, এটা দিয়ে করি। রোটেট, ডান দিকে রোটেট করলাম, সাইকেল ডান দিকে ঘুরছে 90 ডিগ্রি, এটা বাম দিকে 90 ডিগ্রি ঘুরছে। আর ফ্লিপ ভার্টিক্যাল, মাথা উপরে ছিল নিচে আসছে। হরিজন্টাল মানে হচ্ছে বামে ডানে, তার মানে হরিজন্টাল যখন দেব তখন মাথা এই সাইডে আছে, এই সাইডে চলে আসবে, দেখেন, ঠিক আছে। এই যে নর্মালি এইভাবে থাকে, হরিজন্টালে মাথাটা ঘুরে যায়, অর্থাৎ বামে ডানে হরিজন্টাল, হরিজন্টাল এদিকে হবে। আর ফ্লিপ ভার্টিক্যাল মানে উপর নিচ হবে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে অ্যারেঞ্জমেন্টটা পারবো ছবির। এরপর দেখেন ক্রপ অপশন, সাইজ, সাইজের ভিতরে ক্রপ অপশন ছবির। মাউস দিয়ে কিভাবে করবেন? এটা তো ক্রপ না, ক্রপ মানে হচ্ছে কাটা। এটা হচ্ছে সাইজ ছোট বড় করা। সাইজ এখন কত আছে, হাইট ওয়েট 2 আর 4 মতো, তাই না? এখন দেখেন 1 আর 2, ঠিক আছে, পয়েন্ট আর 1 এভাবে। এটা হচ্ছে সাইজ বড় ছোট করতে পারতেছি। আর ক্রপ মানে হচ্ছে ছবি, মনে করেন এই এতটুকু আমার লাগবে না, ছবি কাটতে ফালাই দেবো, তখন ওইটা হচ্ছে ক্রপ। ক্রপ অপশনে ক্লিক করলাম, এতটুকু নিয়ে আসলাম, এন্টার প্রেস করলাম, ছবির এতটুকু রইল, বাকি অর্ধেক নাই। কন্ট্রোল জেড, এই যে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড চাপলে কি হয় বলেন, আপনি বলেন। এটা আনডু হয়। তার মানে লাস্ট যে কমান্ডটা দিয়েছি, শিখেছিলাম না 10 নম্বর কমান্ড ফার্স্টে বাতিল হবে। আপনি যখন কাটবেন তখনই তো আপনি চোখে দেখবেন যে এটা ভুলে এটা কাটছে, তখন ইনস্ট্যান্ট আনডু দিবেন। হ্যাঁ, ইনস্ট্যান্ট আনডু দিবেন, বুঝছি। ক্রপ অপশনটা আপনার শেপেও, শেপেও ক্রপ করতে পারবেন। এই যে এই শেপে ক্রপ করবেন, এই যে ক্রপ হয়ে গেছে, তাই না? আবার এটা একটা সাইডে একটা দিলেন। আচ্ছা, ক্রপ, ক্রপ টু শেপ, এই যে, ঠিক আছে। আবার ক্রপ টু শেপে আসেন, এই যেভাবে যেভাবে ক্রপ করবেন আর কি, ঠিক আছে। এই যে, হ্যাঁ, এখানে একটা ইয়ে দেওয়া, বাট এখানে যে সাইকেল দিয়েছে এটা কিন্তু সুন্দর লাগতেছে। আবার ওই যে অ্যাসপেক্ট রেশিওতে আপনি এসে ক্রপ করতে পারবেন, 1:1 যদি দেন, ঠিক আছে। অ্যাসপেক্ট রেশিও, রেশিও তো বুঝছেন যে আমাদের ইউটিউবের ভিডিও রেশিও কত, 16:9, তাই না? আবার একটা লোগো তৈরি করব, ওটা রেশিও সাধারণত কত থাকে, 1:1। বর্গের রেশিও কত, 1:1, তাই না? তো এখানে হচ্ছে আমরা রেশিও অনুযায়ী কাটতে পারবো। এইটা, এটা মনে করেন আমরা রেশিও ধরে কাটবো। তাহলে এখানে ক্রপের মধ্যে আসি, অ্যাসপেক্ট রেশিও কত দেবো আমরা, 16:30 দেবেন, দেন কত, 3/4। 3/4 হচ্ছে উপর নিচ, আমরা অ্যাসপেক্ট রেশিও এইটা দেবো, 4/3 দেবো। এখন আপনি এখান থেকে বড় করে দেন। আচ্ছা, অ্যাসপেক্ট রেশিও, রেশিও 4/3, এই যে। এখন এখান থেকে এভাবে 4/3 অনুপাতে আপনি কাটতে পারবেন এখান থেকে, বুঝতে পারছি। যতটুকু কাটবেন সেটা ভাবে আসবে, এন্টার, 4/3 অনুপাতে আসলো এটা।
তো এই হলো মোটামুটি ফরম্যাটিং। হ্যাঁ, আর হাইট ওয়েটটা এখানে কখন লাগে? মনে করেন আপনি এই ছবিটা থেকে পাসপোর্ট সাইজের ছবি বানাবেন, তো পাসপোর্ট সাইজের তো নিজস্ব একটা মাপ আছে, তখন তো চোখের, হ্যাঁ তখন তো চোখের মাপে আপনি আর পারবেন না, পারবেন? তখন ফার্স্টে ক্রপ করবেন। হ্যাঁ, ক্রপের অ্যাসপেক্ট রেশিও ছবির সাইজ তো দেয়াই থাকবে 5/4, পাসপোর্ট সাইজের ছবি 4 ইঞ্চি/5 ইঞ্চি দেয়াই থাকবে, তো সেই অনুযায়ী কাটা থাকবে ছবি। হুম, এই যে এটা পাসপোর্ট সাইজের ছবি। এখন সাইজটা যখন ছোট করবেন তখন এখান থেকে আপনি ছোট করে দেবেন। তো সাধারণত 1.6/2 হয় পাসপোর্ট সাইজের, বুঝতে পারছি? 1.6 ইঞ্চি/2 ইঞ্চি হয়, কিন্তু এখানে ছবির কাটার মাপ তো ঠিক নাই, 2 ইঞ্চি হবে এখানে। যদি ইঞ্চিতে আসে পাসপোর্ট সাইজের ছবি 1.6/2 হয়, আর যদি সেন্টিমিটারে আসেন তখন 4/5 হয়, 4 ইঞ্চি/5 ইঞ্চি। ঠিক আছে, তখন এখান থেকে বলে দিতে হবে যে ছবির সাইজটা এরকম। মনে করেন আপনি প্রিন্টই করবেন একটা ছবি পাসপোর্ট সাইজের, এখন ফটোশপের কাজ পারেন না আপনি, তখন কি করবেন? এখানে একটা A4 সাইজের পেপার রাখিয়া সেইটার উপর আপনি ছবিগুলো এখানে রেখে তারপরে Ctrl+C Ctrl+V ছবি রেখে তারপরে এখান থেকে প্রিন্ট করবেন। তখন তো আমাদের পাসপোর্ট সাইজের অরিজিনাল সাইজটা লাগবে না? এই তখন হচ্ছে আপনি এখান থেকে এভাবে ইয়েটা করবেন, বুঝতে পারছি? তাহলে পিকচার পারবো, পিকচার। এরপরে ক্লাসে আমরা শেপ নিয়ে কথা বলবো, এই থেকে শুরু করব। ওকে।